আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রথমবার ৩ বিলিয়ন রেমিটেন্স এর মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশ। মার্চ মাসে $৩০০ কোটি এসেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে দেশের স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ। ফলে চলতি মাসে রেমিটেন্স $৩০০ কোটি ছাড়ালো। বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠাচ্ছেন। ব্যাংকাররা বলছেন, মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথকে বেছে নিয়েছেন। এর ফলে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময়ের পর তিনি এমন দাবি করেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের রিজার্ভও এখন ভালোর দিকে যাচ্ছে। অর্থ উপদেষ্টা দাবি করেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়বে না। আরও বলেন, রমজান ও ঈদে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ছিল। এবার মানুষ স্বস্তিতে ছিল বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। এ সময় তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্তর্বর্তী সরকার এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে সংকট সামাল দেওয়ার কৌশল নেয়ার কথাও জানান তিনি। অর্থ উপদেষ্টা দাবি করেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়বে না। রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। আর তার মাঝে একটা খবর আসছে যে ট্যারিফ, ট্রাম্প সাহেব একটা নতুন করে তার রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। কিন্তু এটা যে একটা ইমপ্লিমেন্ট করবে, কিভাবে করবে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ঋণের শর্তের অগ্রগতি খতিয়ে দেখতে ঢাকা এসেছে আইএমএফের একটি প্রতিনিধি দল। সচিবালয়ে অর্থ সচিবের সঙ্গে দলটির বৈঠক দিয়ে শুরু হবে এবারের সফর। 2 সপ্তাহের সফরে অর্থ বিভাগ, এনবিআর, বিদ্যুৎ বিভাগ, বিইআরসি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে 17 এপ্রিল আইএমএফের দলটি প্রেস ব্রিফিং করবে। ওই দিনই বৈঠক হবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে। এর আগে 2023 সালে 30 জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হওয়ার পর 3টি কিস্তির অর্থ বাংলাদেশ পেয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড বিআরআই উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময় সম্ভব হবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করার আহ্বান জানান। তিনি বলেন, এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশ উপকৃত হবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে আছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেছেন ইউনূস। You make your money, but you are creating jobs for our young people. বাংলাদেশকে এগিয়ে নিতে চীনের সহায়তা প্রয়োজন। চীনা প্রতিষ্ঠানগুলো থেকে বাংলাদেশিদের অনেক কিছু শেখার আছে, যা বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে বিআরআই এর মাধ্যমে। So the more investment you make, that's what. ঈদের লম্বা ছুটির পর আজ খুলেছে অফিস, আদালত, ব্যাংক। সকাল থেকেই কর্মচঞ্চল রাজধানী। মুখর হয়ে উঠেছে দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়। অধিকাংশ মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কাজে যোগ দিয়েছেন নিজ নিজ দপ্তরে। তবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে ফিরলেও এখনও পুরোপুরি গতি পায়নি সচিবালয়। সপ্তাহের কর্মদিবসের প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করেছেন। অনেকে সময় কাটাচ্ছেন গল্প করে।
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে নামবে বিএনপি। তার আগে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান জানাতে চায় দলটি। দলের নীতি নির্ধারকদের অনেকে ডিবিসি নিউজকে বলেছেন, সাক্ষাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হবে। ইতিবাচক সাড়া পাওয়া না গেলে চলতি মাসেই নানামুখী কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার আভাস দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। 5 আগস্টের পট পরিবর্তনের পর রাজনীতির মাঠ জুড়ে নয়া মেরুকরণ আর নানামুখী সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন না সংস্কার এ নিয়ে রাজনৈতিক বৈপরীত্যের অবস্থানে সরব দলগুলো। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সরকারের 7 মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে চলতি মাসেই রাজপথে নামার আভাস দিচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে আবারও সাক্ষাৎ করে আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যেন খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তিনি প্রদান করেন জাতির সামনে। যদি এই বিষয়ে কোনো বিলম্ব হয় আমরা অবশ্যই আমাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হব। এটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন। সরকার কি তবে সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চায়? এমন সন্দেহে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন নির্বাচনের কথা না বলে সংস্কার এটা ওইটা বিচার আচার এই যে নিয়ে আসতেছে। বিচার তো খুব কঠিন কাজ না, কাজ তো ইউএন করে দিয়েছে, তার তো কিছু লাগে না, বিচার তো শুরু করা উচিত, শুরু করছে না। তাহলে সবই এই যে হবে করব এটার মধ্যে থাকলে তো একটা রাষ্ট্র অনিশ্চিতার মধ্যে থাকতে পারে না। নির্বাচন আদায়ে মাঠে নামার আগে উদার ডান ও বাম দলগুলোকে সঙ্গে চায় বিএনপি। এ নিয়ে শিগগিরই তাদের সাথে কথা চালাচালি শুরুর কথাও জানান নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাস্তবায়ন পরিষদ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মুজিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মুজিব, মানববন্ধনে কি বলছেন বক্তারা? তাদের দাবি নিয়ে বিস্তারিত জানাবেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনেকটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত কয়েক মাসে এই সড়ক দিয়ে অন্তত 1/2 মানুষের মৃত্যু হয়েছে। ঈদের পরের দিনে এই সড়কে প্রাণ ঝরেছে একসাথে 10 জনের। অর্থাৎ এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কয়েক কোটি মানুষ যাতায়াত করেন। কিন্তু এখানে যারা আন্দোলন করছেন বা মানববন্ধন করছেন তারা দাবি করছেন যে গত কয়েক বছরে এই সড়কটি নামে মাত্র মহাসড়ক হলেও এটিকে কিন্তু ঠিক সেভাবে উন্নত করা হয়নি এবং এখান থেকে আসলে 6 লেনে উন্নীত করার তারা দাবি জানাচ্ছেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে এই সড়কটি যাতে 6 লেনে উন্নীত করে ব্যবসা বাণিজ্য পাশাপাশি এই দক্ষিণ চট্টগ্রামের মানুষকে যাতে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, পাশাপাশি এই মৃত্যুর মিছিল যাতে বন্ধ করা যায় সে দাবি তারা কিন্তু এখানে জানাচ্ছেন। এই দাবি আমরা দেখছি যে তারা বলছেন যে মানববন্ধনের পরপরই তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তারা দেবেন এবং সেই স্মারকলিপিতে তারা এই চলতি মাসে 30 এপ্রিলের মধ্যে তাদের যে প্রধান দাবি সেই দাবি যদি মানা না হয় তাহলে সড়ক অবরোধ সহ হরতাল সহ কঠোর দাবি তারা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে তারা যাবেন। অর্থাৎ যে কোনো উপায়ে এই সড়কটি যাতে 6 লেনে উন্নীত করা হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে এখন মানববন্ধন চলছে। একটু পরে তারা প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্মারকলিপি দেবেন। সেই স্মারকলিপিতে এই সড়কটি 6 লেনে উন্নীত করা এবং সব মিলিয়ে মৃত্যুর মিছিল বন্ধ করার জন্য যে যে দাবিগুলো জানানো দরকার সেই দাবিগুলো তারা কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তারা জানাবেন। সব মিলিয়ে ছিল আমার। মুজিব, ধন্যবাদ। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন প্রতিবাদে পালিত হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025। সকালে উসমানী মিলনায়তন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম। এতে অংশ নেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় ও সংগঠকরা। র্যালিতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, জাতীয় ক্রিকেট দলের সদস্য শরীফুল জাকির আলীও অংশ নেন। র্যালি শেষে সমাজে সুবিধা বঞ্চিত কিশোর কিশোরীদের নিয়ে অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে ক্রীড়াঙ্গনের মান উন্নয়নে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া সচিব রেজল মাকসুদ জাহিদি ছাড়াও বিভিন্ন ফেডারেশনের কর্তারাও তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগটা নিয়েছি এবং এখানে
আমরা আমাদের যেই সম্ভাবনাময় খেলোয়াড়রা আছেন, যাদের মাধ্যমে আমরা আন্তর্জাতিক পরিসরে আরো বড় বড় অর্জন দেশের জন্য বয়ে আনতে পারেন, তাদেরকে যথাযথ ট্রেনিং এবং যথাযথ ফ্যাসিলিটিস প্রদানের জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। মেয়েদের অংশগ্রহণ যদিও ইদানিং দেখা যাচ্ছে, আমরা ফুটবলে এগিয়ে এসেছি, আমরা ক্রিকেটে আমাদের চেষ্টা করছি, এটা আমরা একদম পাড়া মহল্লা গ্রাম থেকে আমাদের এগিয়ে আসতে হবে যদি আমরা রিয়েলি এটা থেকে ফ্রুটফুল কিছু পাই। এই দিবসটাকে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা পালন করছি, এটার প্রতিফলন যাতে আমরা সারা বছর দেখতে পাই। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।